প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আইএসএল এর সূচি তৈরির কাজ শেষ, আর সেই সূচি পাঠানো হয়েছে ক্লাবগুলিকে। প্রথমে শোনা গিয়েছিল যে এই বৃহস্পতিবারই নাকি ঘোষণা হয়ে যেতে চলেছে আইএসএল এর সূচি, কিন্তু ফেডারেশন সূত্রের খবর এখনই তা হচ্ছে না, কারণ এখনও নাকি তাদের বেশ কিছু কাজ বাকি রয়েছে। একদিকে যেমন ক্লাবগুলোর ভেন্যু এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি, তেমনই ফেডারেশন সম্ভবত ব্রডকাস্টিংয়ের ব্যাপারটাও এর মাঝে সেরে ফেলতে চাইছে। সেই কারণেই তো বৃহস্পতিবারই নতুন করে সম্প্রচারকারী সংস্থার সত্ত্বের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা। আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল, কিন্তু তার সূচি কবে আসে তারই অপেক্ষায় এখন সকলে। নতুন বিদেশি নিতে চাইছে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। দফায় দফায় বৈঠক করছেন ম্যানেজমেন্টের সঙ্গে। বেশ কয়েকদিন ধরেই ম্যানেজমেন্টকে নাকি রাজি করানোর জন্য উঠে পড়ে লেগেছেন বাগানের নতুন হেড স্যার। আসলে সার্জিও লোবেরার প্লেইং স্টাইলে মাঝমাঠটা খুবই গুরুত্বপূর্ণ, তাই নাকি সেই পজিশনে এক বিদেশি নিয়ে আসার ব্যাপারে ম্যানেজমেন্টের কাছে বেশ কিছু সিভি জমা দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাঝমাঠের নতুন বিদেশি নিয়ে আসলে কার জায়গায় নিয়ে আসা হবে? দিমি যে এখন লোবেরার প্রিয় পাত্র হয়ে উঠেছেন, তাহলে কার ওপর কোপ পড়তে পারে সেটা যেমন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সঙ্গে কোন ফুটবলারের জন্য সুপারিশ লোবেরা বারবার ম্যানেজমেন্টের কাছে করছেন সেটাও কিন্তু তাৎপর্য হতে চলেছে। নতুন কোচ লোবেরার আসার পরেই যেন পুরনো ছন্দ ফিরে পেয়েছে মোহন জনতার দিমিগট দিমিত্রি পেত্রাদস। আইএসএল শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলোতে মোহনবাগানের পুরনো দিমি যে ফের ভরসার কারণ হয়ে উঠছে লোবেরার সিস্টেমে, তা বলে দিচ্ছে দিমির পরিসংখ্যান। প্রত্যেকটা ম্যাচেই গোল করে এবং গোল করাতে মূল নাম হয়ে উঠছেন তিনি। লোবেরার সিস্টেমে যে প্রথম একাদশে তিনি ফিরছেন তা আর বলে দিতে হয় না। তাই আসন্ন আইএসএলে দিমির জেতার খিদে ফের ফিরে আসছে বলে জানালেন প্রাক্তন ফুটবলার সৌমিক দে। ও যখন মোহনবাগানে প্রথম সাইন করেছিল আমার মনে হয়, তখন ওর মধ্যে একটা খিদের ভাব ছিল, যে গোল করা, ওয়ার্কলোড নেওয়া এবং পুরো মাঠ জুড়ে ও খেলতো। আমি মনে করি ওর ডবল সিলিন্ডার লাগানো আছে। কিন্তু কিছু কিছু সময় দেখেছি কোচের সাথে মনোমালিন্য, কোচের সাথে ঝামেলা, কোচ তাকে খেলাতো না, কিংবা ঠিক জায়গায় ওকে প্রপার আনতো না, খেলাতো না। এখন লোভেরও হয়তো সেই জায়গাটা ওকে বুঝেছে এবং এই জায়গায় ওকে পুট করেছে, এবং জানে, লোভেরও জানে ওর দরকার আছে টিমের পক্ষে এরকম একটা প্লেয়ার, ডিউটি প্লেয়ার। তবে ও যে কোনো পজিশনে কিন্তু খেলতে পারবে, এটাই কিন্তু ওর জেদটা আরো বেড়ে গেছে। ও মনে হয় নিজেকে আরো ফিট রাখছে, ভালো দিক। তার দেখো, ও তো খেলা প্লেয়ার, ও তো ভালো পারফরমেন্স করেছে মোহনবাগানে। হয়ে গেছে, এক একটা বছর হয় খারাপ পারফরমেন্স হয়, এবার কিছুটা হয়তো মনের দিক তো খারাপ থাকে, এবং এসেছে, ওকে নতুন কোচ, ওকে দেখার কিছু আছে, দেখানোর কিছু আছে, এবং ও চাইছে যে ভালো ফিট হয়ে পুরো ম্যাচ খেলুক। এবং অনেক ম্যাচে, প্র্যাকটিস ম্যাচে দেখেছি গোল করছি, গোল করা খিদেটা কিন্তু ওর মধ্যে রয়েছে, আগেও ছিল, এখনো আছে, সেটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। এবং দেখো, যতক্ষণ না একটা প্রতিযোগিতামূলক ম্যাচ হবে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তবে ওর মধ্যে খেলা আছে, লোকেরা যদি ওকে খেলায় নিশ্চয়ই ও চেষ্টা করবে তার 100% দেওয়ার। আনোয়ার ইস্যুতে ইতিমধ্যেই কোর্ট অফ আর্বিট্রেশন অব স্পোর্টসের শরণাপন্ন হয়েছে মোহনবাগান। এবার সেখানেই মোহনবাগানের অভিযোগের তালিকায় ভারতীয় ফুটবল ফেডারেশনের নামও। ইস্টবেঙ্গল, দিল্লি এফসি, পাশাপাশি এআইএফএফকেও এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে ক্যাসের কাছে আবেদন করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান থেকে আনোয়ারের ইস্টবেঙ্গলে যাওয়া নিয়ে ট্রান্সফারের নিয়ম লঙ্ঘনের অভিযোগ বহু আগেই তুলেছিল মোহনবাগান শিবির। সেই সময় তারা ফিফা দ্বারস্থও হয়েছিল। এই বিষয়টি নিয়ে ফেডারেশনকে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছিল ফিফার তরফে, কিন্তু এখনো পর্যন্ত ফেডারেশন কিছুই সুরাহা করতে পারেনি। সেই কারণে ইস্টবেঙ্গল, আনোয়ার, দিল্লি এফসির পাশাপাশি ফেডারেশনকেও দায়ী করে ক্যাসের কাছে অভিযোগ জানিয়েছে মোহনবাগান। আগামী 10 দিনের মধ্যে অভিযুক্তরা নিজেদের সালিশকার নিয়োগের সুযোগ পেয়েছে। ইউসুফ এসজেসির ইস্টবেঙ্গলে আসার খবর আগেই সকলে জেনে গিয়েছে। এবার তার সঙ্গে 1 বছরের চুক্তিও সেরে ফেললো লাল হলুদ ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছিল 24 থেকে 48 ঘন্টার মধ্যে নাকি তার নাম ঘোষণা হয়ে যেতে পারে। এখনও ঘোষণা না হলেও এই স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে সই পর্ব সেরে ফেললো ইস্টবেঙ্গল। কয়েকদিনের মধ্যেই তার ভিসার কাজও হয়ে যাবে বলেই শোনা যাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে যখন 6 জন বিদেশি রয়েছেন, সেই সময় ইস্টবেঙ্গলের বিদেশি 5 জন। এই নিয়ে ইস্টবেঙ্গলে অন্দরে চলছে জোর আলোচনা। আইএসএল শুরু হওয়ার আগে ক্লাব কর্তারা চাইছেন তাদের দল 6 বিদেশি নিয়েই নামুক, কিন্তু সেই বিদেশি নেওয়ার ক্ষেত্রে যেন একটু গড়রাজি ম্যানেজমেন্ট।
আর এই নিয়েই যেন ইস্টবেঙ্গলের ভিতরে খানিকটা চাপা অসন্তোষ চলছেই। ক্লাব কর্তারা 6 নম্বর বিদেশি নেওয়ার জন্য বারবার চাপ দিয়েই চলেছে, সেখানে ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত সবুজ সংকেত দিতে পারছে না। সম্প্রতি কস্ট কাটিংয়ের জন্য 2 জন বিদেশিকেই ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল, সেই জায়গায় অবশ্য একজনকে নিয়েছে তারা, কিন্তু হামিদের জায়গায় কাকে নেওয়া হবে তা নিয়ে কোনো আপডেট এখনো পর্যন্ত নেই। কিন্তু শোনা যাচ্ছে থংবই সিং এবং অস্কার নাকি একজন উইঙ্গারের সঙ্গে কথাবার্তা বলেই রেখেছে। ম্যানেজমেন্ট অবশ্য এখনো পর্যন্ত সেভাবে রাজি না থাকলেও যদি তাদের বাজেটের মধ্যে আসে তবে ইস্টবেঙ্গলে কিন্তু ষষ্ঠ বিদেশি দেখা যেতেই পারে। আসন্ন আইএসএলে 6 বিদেশি নিয়ে নামতে চলেছে মোহনবাগান, কিন্তু উল্টো দিকে ইস্টবেঙ্গল ছেড়েছে 2 বিদেশিকে আর তার বদলে নিয়েছে এখনো পর্যন্ত একজনকে। এই সিদ্ধান্তেই সরব হয়েছে ক্লাব কর্তারা, ধারে বারে সমানভাবে থাকতে চাইছে তাদের প্রতিপক্ষের সাথে। সেই নিয়েই ম্যানেজমেন্টকে জানিয়েছেন ষষ্ঠ বিদেশি নেওয়ার কথা। ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি তাহলে ষষ্ঠ বিদেশি নিতে চলেছে, নাকি 5 বিদেশি নিয়েই খেলবে এবারের আইএসএল? কি বলছেন প্রাক্তন ফুটবলাররা? এক্সট্রা প্লেয়ারের আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল টাইমই বলবে, মানে ম্যাচের মানে লিগের পরে বোঝা যাবে কার অ্যাডভান্টেজ কার ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? যেটা হচ্ছে ডাবল স্ট্রাইকার তো এখন দেখো কনসেপ্ট উঠে গেছে, সবাই এখন ফলস নাইনেই খেলে, ঠিক আছে? 4-3-3 উইঙ্গারের প্লেয়াররা হয় বিকাম আ স্ট্রাইকার। তো এখন ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল স্ট্রাইকার, সবাই প্রত্যেকটা কোচ চায় মানে আমার আগে গোল খাবো না। অ্যাকচুয়ালি 4-3-3 হলে কি হয়, 5টা মিডফিল্ড হয়ে যায় ডিফেন্সের সময়, ঠিক আছে? আর যখন অ্যাটাকিং এর সময় হয়ে যায় 5-5 রেশিও হয়ে যায়। তো এখন কোনো এরম কিছু নেই যে খেলতেই হবে দুটো স্ট্রাইকার নিয়ে বা একটা এক্সট্রা ফরেনার নিয়ে। এখন ব্যাপার ডিপেন্ড করছে যে আমার ইন্ডিয়ান প্লেয়ারের কতটা স্ট্রেংথ আছে। ইন্ডিয়ান প্লেয়ারের যদি স্ট্রেংথটা যদি ভালো থাকে, আই ডোন্ট থিঙ্ক ফরেন প্লেয়ারের উপরে ফরেনটা দরকার। ডেভিড আছে, ডেভিডের মতন স্কোরার আছে, ঠিক আছে? যে কোনো সময় গোল করে বক্সে ইনসাইড দ্য বক্স ডেভিড খুবই ভালো ইস্টবেঙ্গলের। এবার মোহনবাগানের বিদেশিরা কতটা তোমার সেই তাদের পুরনো ছন্দে আছে কিনা সেটাও একটা দেখার আছে। এখন ব্যাপারটা হচ্ছে শোনো, মেন হচ্ছে এখন যত কম বয়সে প্লেয়ার নেবে তুমি তত কিন্তু এফেক্টিভ হবে। যত তুমি বয়স্ক প্লেয়ার নেবে, কেন এখন প্রত্যেকটা টিম রানের উপরে খেলে। কেউ ওই আগে একজন বল ড্রিবল করলো, তারপরে সে বল কেড়ে নিল একজন, সে দাঁড়িয়ে গেল, সে না। একজন বল কেড়ে নিলে মানে বল লুজ করলে আবাকে তাকে ব্যাক করতে হয়। ইভেন স্ট্রাইকারকেও মাঝ মাঠে আসতে হচ্ছে, তাই না? তো আমার মনে হয় এটা টাইম বলবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমি যদি একটা স্ট্রাইকার, হ্যাঁ এটা একটা তুমি যেটা বললে এটা একটা নেগেটিভ পয়েন্ট হতো, সারা সিজনে যদি একটা স্ট্রাইকার পুরো সিজনটা টানা খুবই ডিফিকাল্ট একটা স্ট্রাইকার পুরো সিজনটা টানা। কিন্তু আবার যদি তাদের কাছে ইন্ডিয়ান স্ট্রাইকার যদি ভালো হয়, গোল যদি করতে পারে, আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা নয়। অনফিল্ড তো 4 জনই খেলতে পারে, তার থেকে বেশি খেলতে পারবে না, তাই না? অনফিল্ড তো 4 জনই খেলতে পারে। তো 6 জন থাকা আর 5 জন থাকা আমার মতে বলে এটা খেলা স্টার্ট হওয়ার পরে ডিপেন্ড করবে যে আমার আর একটা স্ট্রাইকার দরকার আছে কিনা। সরস্বতী পুজো উদ্বোধনে ইস্টবেঙ্গলের বিদেশিরা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো উদ্বোধনে ইস্টবেঙ্গলের 3 বিদেশি সল ক্রেসপো, মিগুয়েল পেরেরা এবং কেভিন সিভিলে। 23শে জানুয়ারি রাজ্য জুড়ে পালিত হবে সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন। তার একদিন আগেই সরস্বতী পুজোয় মাতলেন এবার লাল হলুদের বিদেশিরাও। নাগাল্যান্ডকে 4 গোলে হারিয়ে সন্তোষ ট্রফিতে দারুণ শুরু করেছে বাংলা। সেই রেস ধরে শুক্রবার দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডের মুখোমুখি সঞ্জয় সেনের দল। একদিন অন্তর ম্যাচ থাকায় এদিন অনুশীলনে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ফুটবলারদের রিকভারিতে। তাই কঠোর ড্রিলের বদলে প্র্যাকটিস জুড়ে ছিল হালকা ফান গেম। লিগ ম্যাচে কোনো ঝুঁকি নিতে নারাজ কোচ সঞ্জয় সেন। প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও বড় ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপে নিজেদের দাপট আরও স্পষ্ট করতে চাইবে বাংলা। বৃহস্পতিবার এআইএফএফ আন্ডার-18 ইউথ এলিট লিগে মোহনবাগান সুপার জায়ান্টসের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে 7-1 গোলে জয় তুলে নেয় সবুজ মেনুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে 4টি গোল করেন ভারত লাইরিনজাম, 1টি করে গোল করেন মোহাম্মদ মোশাররফ, প্রেম হাসদা ও থাউনাওজাম জেডলি সিং। লাল হলুদ শিবিরে নেমে এলো শোকের ছায়া।
প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাসা। বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 60-এর কাছাকাছি। 1990 সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে টানা 8 বছর 17 নম্বর জার্সিতে ডান প্রান্ত শাসন করেছে ইলিয়াস। রাইট ব্যাক হয়েও তার ওভারল্যাপ আর আক্রমণাত্মক ফুটবল ছিল বিপক্ষের দুঃস্বপ্ন। কলকাতা ডার্বিতে গোল সহ লাল হলুদের জার্সিতে তার ঝুলিতে রয়েছে একাধিক স্মরণীয় মুহূর্ত। 9-এর দশকে শক্তিশালী ইস্টবেঙ্গলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন পাসা। কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ট, ফেডারেশন কাপ সহ প্রায় সব বড় ট্রফি জিতেছেন। 1990 সালের ঐতিহাসিক ট্রিপল ক্রাউন জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। 1993 সালে তার অধিনায়কত্বেই ইস্টবেঙ্গল প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতে। 2012 সালে ক্লাবের তরফে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পান ইলিয়াস পাসা। মাঠ ছাড়লেও লাল হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তার প্রয়াণে এক যুগের ইস্টবেঙ্গল ইতিহাসে নামল শোকের কালো পর্দা। -5 ডিগ্রির ঠান্ডা, গ্যালারির চাপ সব ছাপিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ প্রত্যাবর্তন বার্সেলোনার। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাগকে 4-2 গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল কাতালানরা। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সা। 10 মিনিটে ভাসিল কুসেজের গোলে পিছিয়ে পড়ে তারা, তবে ফার্মিন লোপেসের দুরন্ত পারফরমেন্সে ম্যাচে ফেরান দলকে। 34 ও 42 মিনিটে জোড়া গোলে এগিয়ে যায় বার্সেলোনা, যদিও বিরতির ঠিক আগে আত্মঘাতী গোল করে স্কোর লাইন 2-2 করেন লেভানডস্কি। দ্বিতীয়ার্ধে আর ভুল করেনি বার্সা। বদলি হিসেবে নেমে 3 মিনিটের মধ্যেই দূরপাল্লার শটে গোল করেন দানি ওলমো। 70 মিনিটে র্যাশফোর্ডের পাস থেকে লেভানডস্কি গোল করে ম্যাচের ইতি টানেন। এই হারে 7 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে ছিটকে গেল স্লাভিয়া প্রাগ। অন্যদিকে 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এলো বার্সেলোনা। খারাপ সময় পেরিয়ে আবারও চেনা ছন্দে লিভারপুল। মরশুমের শুরুতেই প্রিমিয়ার লিগে ধাক্কা খেলেও এখন দাপট স্পষ্ট। সব প্রতিযোগিতা মিলে টানা 13 ম্যাচে অপরাজিত তারা। 2025 সালে নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির কাছে হারের পর থেকে আর হার দেখেনি লিভারপুল। সেই ধারাবাহিকতাই বজায় থাকলো মার্সের বিরুদ্ধে 3-0 জয়ে। ম্যাচের প্রথম গোলটি আসে প্রথমার্ধের সংযুক্তি সময়। ফ্রি কিক থেকে ডিফেন্সের ওয়ালের নিচ থেকে নিখুঁত শটে গোল করেন ডমিনিক সবোসলাই। 72 মিনিটে ব্যবধান বাড়ে জেরোনিমো রুল্লির আত্মঘাতী গোলে। জেরেমি ফ্রিম্পং এর জোরালো শট রুল্লির গায়ে লেগে জালে ঢুকে যায়। ম্যাচের শেষ লগ্নে নিচু শটে তৃতীয় গোলটি করেন কোডি গ্যাপকো। শুরু থেকেই ম্যাচের রাশ ছিল লিভারপুলের হাতে। বলের দখল, আক্রমণের ধার সবেতেই মার্সেইকে চাপে রাখে তারা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে 4র্থ স্থানে উঠে এলো লিভারপুল। শীর্ষ 8-এ জায়গা পাকা করতে আগামী সপ্তাহে ঘরের মাঠে কারাবাগের বিরুদ্ধে নামবে তারা। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি খতিয়ে দেখতেই বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে হাজির হয় আইসিসি ও বিসিসিআই এর বিশেষ পর্যবেক্ষণ দল। মাঠ, পরিকাঠামো, নিরাপত্তা থেকে শুরু করে ব্র্যান্ডিং ও ব্রডকাস্টিং সব দিকই খতিয়ে দেখেন প্রতিনিধিরা। সূত্রের খবর, ইডেনের প্রস্তুতি দেখে সন্তুষ্ট আইসিসি। কোনো বদলের পরামর্শও দেওয়া হয়নি। বিশ্বকাপে একটি সেমিফাইনাল সহ 7টি ম্যাচের আয়োজন করবে ইডেন। নিরাপত্তা নিয়ে কোনো ফাঁক রাখতে নারাজ সিএবি। লালবাজারের সঙ্গেও বৈঠক সেরে ফেলেছে সিএবি কর্তারা। এখন শুধু অপেক্ষা বিশ্বকাপের প্রথম বল গড়ানোর। নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা সাফ জানিয়ে দিল কোনো মতেই তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। বৃহস্পতিবার বাংলাদেশের ক্রিকেট দল ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রোমাঞ্চকর লড়াই দিয়ে শুরু হলো ভারত নিউজিল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচে 48 রানে জিতে সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। দ্রুত ফেরেন সঞ্জু স্যামসন ও ঈশান কিষান, তবে আগ্রাসী অভিষেক শর্মা একাই ম্যাচের রাশ নিজের হাতে নেন। মাত্র 22 বলে অর্ধশত রান, শেষ পর্যন্ত 35 বলে 84 রানের বিধ্বংসী ইনিংস, যার ওপর ভর করেই বড় স্কোরের ভিত গড়ে দেয় ভারত। সূর্যকুমার যাদব 32 ও হার্দিক পান্ডিয়া 25 রান করলেও শেষ দিকে রিঙ্কু সিংয়ের অপরাজিত 44 রানের ফিনিশিংয়ে ভারতের স্কোর দাঁড়ায় 238। 239 রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।
কনওয়ে ও রাচিন দ্রুত ফেরেন। গ্লেন ফিলিপসের 78 ও মার্ক চ্যাপম্যানের 39 রান লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত 20 ওভারে 190 রানেই থামে কিউইরা। বরুণ চক্রবর্তী ও শিবম দুবে নেন 2টি করে উইকেট। দুই দল মিলিয়ে 428 রান ভারত নিউজিল্যান্ড টি20তে, যা নতুন রেকর্ড হয়ে থাকলো। বিশ্বকাপের আগে বড় সমস্যা দেখা যাচ্ছে ভারতের টিমে। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, তিলক বর্মার পর এবার চোট সমস্যায় অক্ষর প্যাটেল। নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি20 ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অক্ষরকে। মাঠ ছাড়ার সময় দেখা যায় তার আঙুল থেকে রক্ত বেরোচ্ছে। ড্যারেন মিচেলের মারা শটে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান অক্ষর। আসন্ন টি20 বিশ্বকাপে তিনি দলের সহ অধিনায়ক, তাই তার চোট চিন্তার বিষয়। তবে চলতি নিউজিল্যান্ড সিরিজে দ্বিতীয় ম্যাচেই তাকে খেলানোর ঝুঁকি নেবে না বিসিসিআই। অভিষেকের প্রশংসায় প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই 84 রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা। সেই সঙ্গে ভারতীয় হিসেবে টি20 ফরম্যাটের দ্রুততম অর্ধশতরানের মালিকও তিনি। সেই অভিষেকের প্রশংসাতেই এখন গাভাস্কার। অভিষেকের সামনেই তিনি বলেন, অভিষেক অর্ধশতরান করতে যে সময় নিয়েছে ততগুলো বল নাকি গাভাস্কারের রানের খাতা খুলতেই লেগে যেত। ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেও হতাশ শুভমান গিল। পাঞ্জাবের হয়ে 2 বলে 0 রানে আউট হলেন শুভমান। শুভমানের নেতৃত্বে ঘরের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ হেরেছিল ভারত। এবার ব্যাটে বলে ব্যর্থ হলেন ঘরোয়া ক্রিকেটে। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন কার্লোস আলকারাজ। জার্মানির ইয়ানিক হানফ্যামেনকে 7-6, 6-3, 6-2 ব্যবধানে হারালেন আলকারাজ। অপরদিকে আলেকজান্ডার জেরেভ 6-3, 4-6, 6-4 ব্যবধানে হারালেন ফ্রান্সের আলেকজান্ডার মুলারকে। 2021 সালে টরেন্টোতে ডাকওয়ার্থের বিপক্ষে পরাজয় হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন জ্যানিক সিনারের। বৃহস্পতিবার চলতি অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সেই জেমস ডাকওয়ার্থকেই হারালেন সিনার। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বিপক্ষে এটি ছিল সিনারের টানা 27তম জয়। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছিলাম না, কিন্তু নিজেকে তৈরি রেখেছিলাম। জানতাম যেদিন সুযোগ আসবে কাজে লাগাতে হবে। এই ম্যাচে সেটাই করেছি। শুরুতে দৌড়ে রান নিয়ে পরের দিকে হাত খুলেছি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।